হাত দুটোই ব্যথা বানিয়ে দিল এইটুকু সময়ে। প্রচুর ঘুম পাচ্ছে, তাই ঝগড়াও করতে ইচ্ছে করছে না। আসলেই উনি গরিলা আছেন, গরিলাই থাকবেন, আর ছিলেনও। আমি আমার কথা ফেরত নিলাম, উনি মোটেও ভালো না। ঘরে ঢুকে চোখ ডলতে ডলতে সোজা সোফায় গিয়ে শুয়ে পড়ল। শাওনের কৌটোটা নীলার সোফার পাশে মেঝেতে পড়ে রইল। শাওন নিজের রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে ডাইনিংয়ে আসলো পানি খাওয়ার জন্য। তখন চোখ পড়ল পড়ে থাকা কোটের দিকে। গ্লাস থেকে কোটটার দিকে এগিয়ে এলো। শাওন কোটটা তুলে হাতে নিচ্ছিল, তখন নীলা ঘুমের মধ্যে নড়ে চড়ে অন্যদিকে মুখ ঘুরালো। শাওন নীলার দিকে তাকালো। নড়াচড়ার কারণে নীলার ঘাড় থেকে হাতটা আরো নিচে সরে গেল। শাওন উঠে দাঁড়াতে দাঁড়াতে ভ্রু কুচকে তাকিয়ে বলল, কেয়ারলেস। তারপর হাতের কোটটা নীলার ঘাড়ে ফেলে দিয়ে রুমে চলে গেল। অনেক রাতে বাজের স্বপ্ন দেখে জোরে চিৎকার করে উঠে বসল নীলা। বাজের স্বপ্ন বলতে ওই ছেলেগুলো আচ্ছা করেছে সেই সবই আবার স্বপ্নে দেখল। হাত পা রীতিমতো ভয়ে কাঁপছে। চারিদিকে পুরো অন্ধকার। প্রতিদিন সামনের আগাছার পেইন্টিংটায় একটা লাইট জ্বলত, যেটা আজ বন্ধ, তাই আরোই অন্ধকার। নীলা হাঁপাতে হাঁপাতে দুই হাতের মুঠোয় নিচের ড্রেসটা চেপে ধরে উঠে দাঁড়ালো। শাওন দরজা খুলে বের হলো। হাতে ফোনের লাইটটা জ্বালিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বিরক্তির সাথে বলল, কি সমস্যা? হ্যাঁ, সমস্যাটা কি তোমার? নীলার জন্য ঘুমের 12টা বেজে গেছে শাওনের, কিন্তু নীলা কোনো উত্তর দিল না। ভয়ে কাচুমাচু নিচু হয়ে আছে, সাথে কাঁপছে আর হাঁপাচ্ছে। শাওন ভ্রু কুচকে একটা নিঃশ্বাস ফেলে হেঁটে এসে নীলার সামনে এসে দাঁড়ানোর সাথে সাথে নীলা শাওনকে আবার চাপটে জড়িয়ে ধরল। আচমকা এমন করায় শাওন নিজেও অবাক হলো। তারপর গম্ভীর গলায় বলল, তোমার মাথা গেছে? কি শুরু করেছো? নীলাকে ওভাবে কাঁপতে দেখে আর কিছু বলল না শাওন। নীলা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি আপনার সাথে ঘুমাবো। পুরো রুমে এই রাত 2টোর সময় আলো জ্বলছে। নীলা শাওনের বিছানায় বিরক্তির সাথে বসে আছে। শুধুমাত্র বলেছিল, আমি আপনার সাথে ঘুমাবো। শাওন মনে করেছে আমরা একসাথে ঘুমাবো, তাই বলে দিলেন। ইম্পসিবল। আমি যেন বসে আছি ওনার সাথে ঘুমানোর জন্য। আপাতত ভয়ের মাকে তাড়িয়ে দেওয়ার জন্য পুরো রুমে আলো জ্বালিয়ে নীলাকে বিছানায় বসিয়ে দিয়ে ব্যালকনিতে চলে গেছে। নীলা এত তীব্র আলোতে ঘুমাতে পারে না। কি অসহ্য। নীলার এই সোফায় ঠিক ছিল, যদি এই ছোট লাইটটা যেটা পেইন্টিংয়ের উপর জ্বলতো সেটা ফিউজ না হতো। যাক, বিছানা পাওয়া গেছে, এই সুবাদে এটাই ভালো। পায়ের কাছে চাদরটা টেনে নিয়ে পা থেকে মাথা অবধি ঢেকে শুয়ে পড়ল। অনেকদিন পর শান্তির ঘুম দিল। অনেক দেরি করে উঠল ঘুম থেকে। চাদর সরিয়ে উঠে বসে হাত দুটো মেলে আড়ামুড়া ভাঙল। তারপর সোফায় তাকিয়ে দেখলো শাওন ল্যাপটপ টেপাটেপি করছে, সাথে মনে হয় চা বা কফি খাচ্ছে, কারণ পাশেই একটা মগ রাখা। নীলা ঘড়ির দিকে তাকালো। ব্যাপার কি, আজ 9টার বেশি বাজে, উনি এখনো যাননি কেন? প্রশ্নসূচক দৃষ্টিতে শাওনের দিকে তাকালো। শাওন ঠিক তখনই নীলার দিকে তাকালো। নীলার সাথে সাথে একটু অন্যদিকে তাকালো। শাওন ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো আর নীলার দিকে আসতে লাগলো। টের পেয়েও নীলা তাকালো না। শাওন এসে এক টানে নীলাকে বিছানা থেকে নামিয়ে দিল। নীলা চমকে উঠে বলল, কি করছেন আপনি? গেট আউট বলে গম্ভীর মুখে নীলার দিকে তাকিয়ে রইল। নীলা মুখটা একটু ব্যঙ্গ করে বলল, হ্যাঁ, এটা বাদে আর কি বা বলবেন? তারপর বিড়বিড় করে বলল, সারাদিন গেট আউট করতেই থাকে। শাওন রেগে নীলার দিকে এক পা এগিয়ে আসতেই নীলা পিছিয়ে গিয়ে শাওনের চোখের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, যাচ্ছি, এভাবে তাকানোর কি আছে? নীলার হঠাৎ মাথায় এলো যা পড়ে আছে সেটার হাতার কথা। সাথে সাথে দুই হাত দুই কাঁধে রেখে অপ্রস্তুত হয়ে শাওনের দিকে তাকালো। শাওন ভ্রু কুচকে তাকিয়ে তারপর নীলাকে পাশ কাটিয়ে রুমের বাহিরে চলে গেলেন। নীলা জলদি করে লাগেজ খুলল। এই ছাতার ড্রেস আর পরে থাকা যাচ্ছে না। আজও নাস্তায় রুটি আর সবজি খেতে বসলো। এমনি অনেক দেরি হয়েছে। শাওন সোফায় বসে সেই কি যেন আঁকছে একটা ফাইলে। মনে হয় নতুন বাসার ডিজাইন। কিন্তু আজ অফিসে যাবে না কেন? শাওন আছে বলে নীলা শান্তিতে নড়াচড়াও করতে পারছে না। ভাবতে ভাবতে মাথায় এলো আজ শুক্রবার। ও, তার মানে এই গরিলাটা প্রতি শুক্রবার বাসায় থাকবে। কি বিরক্তিকর বিষয়। আজ মনে হয় ডাইনিংটাতেই বসে কাটাতে হবে। ডাইনিংয়ে বসে আজ শাওনের কাহিনী দেখতে লাগলো। আজ শাওন পুরো ঘর গোছানো, ধোয়া মোছা, নিজের জামা কাপড় লন্ড্রি সব কাজ করলেন। তারপর এখন শুধু রান্না করাই বাকি। নীলা ডাইনিং থেকে উঠে এসে রান্নাঘরের সামনে দাঁড়ালো।
শাওন নীলাকে দেখেও না দেখার মতো ভান করে ছুরি দিয়ে পেঁয়াজ কুচি করতে লাগলো। তাই নীলাই একটু বিব্রত মুখ করে বলল, আপনি চাইলে আমি রান্না করে দিতে পারি। শাওন কোনো কথা বলল না, নীলার দিকে তাকালেও না। নীলাও শাওনকে পাত্তা না দিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো যে নীলা আজ রান্নাটা কি করবে। মাছ আছে, এদিকে কুমড়ো আছে আর ডাল। নীলা ফট করে ডালের বাটিটা নিয়ে শাওনের উল্টো পাশে থাকা ট্যাপে ধুতে ব্যস্ত হয়ে গেল। শাওন এসে খপ করে নীলার হাত ধরল আর বলল, গেট আউট। নীলা হাত টেনে ছাড়িয়ে দিয়ে কপাল কুঁচকে বলল, সারাদিন এত গেট আউট করেন কিসের জন্য? কারণ শাওনকে থামিয়ে দিয়ে নীলা বলে উঠল, এটা আমার বাসা, এটাই বলবেন তো? জানি এটা আপনার বাসা, তো পিসামণি বলেছে এখন থেকে এটা আমারও বাসা। শাওন চোখ পাকিয়ে বলল, ইউ রিয়েলি টক টু মাচ। আর একটা এক্সট্রা কথা বললে না ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে আসবো। নীলা রেগে হাতের 5 আঙ্গুল নাচিয়ে বলে উঠল। এত সস্তা না। শাওন রেগে এক পা এগোতেই নীলা পিছিয়ে যেতেই নজর গিয়ে পড়ল গ্যাসের উপরের ফ্রাই প্যানে। তেল অনেক বেশি গরম হয়ে গেছে। শাওন তাকালো, তারপর সরে গিয়ে চুলার কাছে আসলো। নীলা শাওনের পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, আপনি কি সারা বছরই এমন গোমরা মুখ? শাওন একবার রেগে নীলার দিকে তাকিয়ে সবগুলো মাছ একসাথে ফ্রাই প্যানে ঢেলে দিল, আর সাথে সাথে গরম তেল ছিটকে নীলার ডান হাতের উপরিভাগে এসে পড়ল। নীলা ব্যথায় চোখ মুখ কুচকে শাওনের দিকে তাকালো। শাওন রেগে বলল, বলেছিলাম না এখান থেকে যেতে। তারপর নীলার হাত টেনে নিয়ে ট্যাপের পানির নিচে ধরল আর রেগে বলল, শখ মিটলে এখান থেকে যাও। নীলাও রেগে বলে উঠল। আর শখ না মিটলে? শাওন রেগে নীলার হাতটা চেপে ধরল। একে তো হাতটা ঝলসে দিয়েছে, তার উপর আবার হাতটা ভেঙেও ফেলতে চাচ্ছেন। কোথায় মানুষ ভুল করলে সরি বলে, আর এখানে? শাওন এক ঝটকায় নীলাকে ধাক্কা দিয়ে হাতটা ছেড়ে দিল। সেজন্য নীলা খানিকটা পিছিয়ে এলো। রেগে ফুলে আশেপাশ তাকাতেই ময়দার ডিব্বা দেখল। সাথে সাথে এক বাটি ময়দা নিয়ে শাওনের দিকে মেরে দিল। ওনার গলা থেকে শুরু করে ময়দা পুরো শার্ট পর্যন্ত লেগে গেছে। শাওন রেগে এক হাত মুষ্টিবদ্ধ করে নীলার দিকে এগিয়ে আসলো। তারপর ওই এক ডিব্বা ময়দা পুরো নীলার মাথায় উল্টো করে ঢেলে দিল। নীলা শাওনের এই কাণ্ডে পুরো হা হয়ে গেল। প্রচণ্ড রাগে গা জ্বলে যাচ্ছে নীলার। শাওন নীলার কাছ থেকে সরে নিজের শার্ট ছাড়তে ছাড়তে ট্যাপের কাছে গেল। নীলা রেগে এসে শাওনের সামনে দাঁড়িয়ে বলল, কি করছেন এটা আপনি? যেমন কুকুর তার তেমনি মুগুর। শাওন শার্ট ছাড়তে ছাড়তে বলল, কি আমি কুকুর? তো আর কি, কখন থেকে পিছনেই পড়ে আছো? শাওন কপাল কুঁচকে বলল। নীলা ক্ষেপে হাত মুঠো করে গ্যাসের চুলার পাশে তাকাতেই একটা জগ দেখতে পেল। সেটার অর্ধেক পানি ভরা ছিল। জগটা হাতে নিয়ে সেটার ঢাকনা খুলে শাওনের মুখে পানিগুলো মারল। শাওন চোখ বন্ধ করে বাহাত দিয়ে নিচে নাক মুখের পানিগুলো সরালে। নীলা জগটা রেখে চুল ছাড়তে ছাড়তে আর মুখ মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হয়ে আসছিল। পেছন থেকে শাওন নীলার হাত খপ করে ধরে টানতে টানতে নীলাকে রুমে নিয়ে যেতে লাগলো। নীলা বলতে লাগলো, কি করছেন আপনি? হাত ছাড়ুন, আমার লাগছে আমার। বলতে বলতে শাওন নীলাকে বাথরুমের মধ্যে এনে শাওয়ারের নিচে জোর করে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দিল। নীলা সরে আসতে যাওয়ার সাথে সাথে নীলাকে আবার টেনে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। কি করছেন আপনি? ছাড়ুন আমার হাত। ভিজে বিড়ালের মতো অবস্থা হওয়া অবধি নীলাকে সরতেই দিল না। 3 মিনিট ওভাবে রেখে নীলার হাত ছেড়ে দিল। তারপর শাওন বের হবার জন্য নীলার কাছ থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার মুহূর্তে নীলা শাওনের শার্টের কলার ধরে টেনে নীলার সাথে দাঁড় করিয়ে দিল। কারণ এভাবে কিভাবে ওনাদের এত সহজে ছেড়ে দিব আমি? আমাকে ডাবল গোসল না হয় করতেই হতো, কিন্তু ওনাকেও করিয়ে ছাড়বো। শাওন ভ্রু কুচকে নীলার হাতের দিকে তাকালো। নীলা মুখে চাপা রাগ এনে আরো শক্ত করে কলারটা ধরল আর মনে মনে বলল, আমিও গুনে গুনে 3 মিনিট আগে ছাড়বো না। নীলার এই কাজের জন্য শাওনের চোখে মুখে রাগ ছেপে উঠছে। তাতে কি, আমি ভয় পাই না। শাওন নীলার দিকে খানিকটা এগিয়ে আসতেই নীলা চোখ বড়সড় করে তাকালো শাওনের দিকে। তোমার আমার সাথে গোসল করা খুব শখ না? আসো, পূরণ করে দিচ্ছি। এই কথা শুনে নীলার সাথে সাথে শাওনের কলার ছেড়ে পিছিয়ে গেল। শাওন ভ্রু কুচকে নীলার দিকে তাকালো। নীলাও নিচের দিকে তাকালো আর সাথে সাথে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল।
শাড়ির মধ্যে দিয়ে সব বোঝা যাচ্ছে, কারণ শাড়ি পুরো গায়ে লেপ্টে আছে। যেমন শাশুড়ি তেমন শাড়ি। নীলা কি করবে বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলো। শাওন শাওয়ারটা বন্ধ করে ভ্রু কুচকে নীলার দিকে তাকালো। কি একটা পরিস্থিতি, কই যাব এখন আমি? শাওন নীলার দিকে এগিয়ে আসতে লাগলো। নীলা ভয়ে পেছাতে পেছাতে বলল, আমার সাথে উল্টাপাল্টা কিছু করলে আমি কিন্তু। কথা শেষ হবার আগেই দেওয়ালে পিঠ ঠেকে গেল। শাওন স্বাভাবিকভাবেই নীলার কাছে এসে নীলার পাশে ঝুলে থাকা তোয়ালেটা নিল। নীলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। শাওন তোয়ালেটা নিয়ে নীলার মাথার উপর দিয়ে দিল। তোমার জন্য আমার সব কিছুতে দেরি হবে, আজ জলদি করবা। বিরক্তির সাথে কথাগুলো বলেই শাওন চলে গেল। নীলা তোয়ালেটা মাথা থেকে নামালো আর একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এখন সমস্যা হলো, আমি পরবো কি? বাহিরে লাগেজ থেকে কাপড় আনতে হবে তো, তাই বাথরুমের দরজা হালকা খুলে এদিক ওদিক তাকিয়ে দেখে নিল। শাওন মনে হয় ব্যালকনিতে। নীলা বের হয়ে আসার সাথে সাথে শাওন বলে উঠল, এখন কি করছো তুমি? শাওন ব্যালকনি দরজার কাছে দাঁড়িয়েছিল। নীলা হালকা ঘাড় ঘুরিয়ে বলল, জামা কাপড় নিতে। শাওন বিরক্তির সাথে ব্যালকনির ভিতরে চলে গেল। নীলা জলদি করে করতে চেয়েও অনেক দেরি করে ফেলল। বের হবার আগে শাওন দরজায় টোকা দিয়ে বিরক্তির সাথে বলল, তোমার জন্য কত সময় এভাবে থাকবো আমি? নীলা ভেতর থেকে বলল, হয়ে গেছে। তারপর বের হতে যাবার আগ মুহূর্তে মনে হলো শাওনকে একটু জব্দ করলে কেমন হয়। চিন্তা করেই একটা নিঃশব্দ ভেলেনি হাসি দিল। আমাকে বিনা কারণে এত জ্বালাতন করা। নীলা বাথরুমের মধ্যে ইচ্ছে করে দাঁড়িয়ে রইল। শাওন আবার নখ দিল। নীলা ভনিতা করে বলল, আর একটুখানি সময় লাগবে। উনি যে প্রচণ্ড বিরক্ত হচ্ছেন বুঝতে পারছে। শুধু যদি মুখখানা দেখতে পেতাম, কারণ আজ অনেক মেজাজ দেখিয়েছেন আমার উপর। আমিও কম যাই না। তুমি ইচ্ছে করে এগুলো করেছো, রাইট? শাওনের এই কথা শুনে নীলা মনে মনে বলল, বটে আপনার বুদ্ধি আছে ঘটে। নীলা মুখ চেপে হাসতে লাগলো। শাওন তাও হয়তো শব্দ পেল। রেগে জ্বলে বলে উঠল, You are getting on my nerves right now. নীলা কিছুই বলল না। অনেক শান্তি লাগছে। শাওনের রাগ ওদিকে বাড়ছে। ও রাগে কটমট করে উঠল। তোমার সাথে সত্যিই ভালোভাবে কিছু করা সম্ভব না। Now I will let you know how dangerous I can be. So just wait and see. নীলা চিন্তায় পড়ে গেল। কি করবেন উনি? দরজায় কান পেতে বুঝতে চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারছে না। তাই অল্প করে দরজা খুলে বের হয়ে এসে নীলার চোখ কপালে উঠে গেল আর মুখ হাঁ হয়ে গেল। শাওন এক চোখ পানি নীলার লাগেজ খুলে ঢেলে দিয়েছে। নীলা রেগে হাত মুঠ করে শাওনের দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি কি করেছেন এটা? এখনো তো কিছুই করিনি। বলেই শাওন নীলাকে আবার বাথরুমে টেনে নিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। এতে নীলার মেজাজ আরও বিগড়ে গেল। নীলা এক ধাক্কা দিয়ে শাওনকে সরিয়ে দিয়ে বলল, আপনার মাথা ঠিক আছে? কি করেছেন এটা? এখন আমি কি পরবো? That's none of my business. বলেই নীলাকে টেনে নিয়ে একদম বাসা থেকেই বের করে দিল। এই পরিস্থিতিতে নীলার কেমন লাগা উচিত নিজেও জানে না। খুব অসহ্য আর বিরক্ত লাগছে। তাই নীলা ছাদের দিকে রওনা হলো। ছাদে অনেক রোদ। চিন্তা করলো এখানেই বসে থেকে গা শুকিয়ে নেবে, কিন্তু অনেক অতিরিক্ত রোদ। যদিও করার কিছুই নেই। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। নীলা দুই হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে আছে। এখন অনেক খারাপ লাগছে। একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? সন্ধ্যার দিকে আকাশে মেঘ ধরল। বুঝলো আজ বৃষ্টি হবে, কিন্তু জেদ হচ্ছে প্রচুর। একদমই যাবে না। ঘণ্টাখানেক পরে সত্যি অনেক জোরে বৃষ্টি শুরু হলো। ভিজতে নীলার ভালো লাগে, কিন্তু আজ অনেক ঠান্ডা লাগছে। কড়া রোদে ওভাবে বসে থাকা ঠিক হয়নি। এখনও এভাবে ভেজা ঠিক হচ্ছে না, তাও নড়তে ইচ্ছে করছে না। শাওন সন্ধ্যা থেকেই ল্যাপটপে নিজের কাজ নিয়ে ব্যস্ত। বৃষ্টি শুরুর খানিক পরেই শাওন খেয়াল হলো নীলা বাহিরে। ল্যাপটপ বন্ধ করে গিয়ে দরজা খুলল, কিন্তু সেখানে নীলা নেই। Oh shit. বলে শাওন বের হয়ে নিচে গেল। রিসেপশনে জিজ্ঞেস করে কিছু জানা গেল না, তাই বৃষ্টির মধ্যেই বের হয়ে দারোয়ানের কাছে গেল শাওন। দারোয়ান একটা বড় ছাতার মতো জিনিসের নিচে দাঁড়িয়েছিল। শাওন ভিজতে ভিজতে দারোয়ানকে জিজ্ঞেস করলো, একটা মেয়ে দেখেছো শাড়ি পরা, পিঙ্ক? দারোয়ান বৃষ্টির প্রবল শব্দের কারণে জোরে জোরে বলতে লাগলো, না স্যার, আপনি তো দুপুর থেকেই গেটে আছি, এমন কেউ যায়নি। আপনি এভাবে ভিজলে তো অসুখ চলে আসবে। শাওন দারোয়ানের কথা পাত্তা না দিয়ে বলল, Are you sure? হ্যাঁ স্যার।
শাওন এদিক ওদিক তাকিয়ে চিন্তা করতে লাগলো কি করবে। তারপর ছাদের কথা মাথায় এলো, সাথে সাথে ছাদে এলো। ছাদে ঢুকে সামনের দিকে তাকিয়ে তারপর বাম দিকে মুখ ফেরাতেই নীলাকে দেখতে পেল। নীলা হাঁটুর মধ্যে মাথা গুজে বসে আছে। শাওন নীলার কাছে এসে নীলার কাঁধে হাত রাখলো। নীলা মাথা তুলে শাওনের দিকে তাকালো। নীলার সারা গা কাঁপছে। শাওন ভ্রু কুচকে বলতে লাগলো, তুমি কি স্টুপিড? এখানে বসে আছো? নীলা কোনো উত্তর দিল না। প্রচুর ঠান্ডা লাগছে, জ্বর আসবে হয়তো। রুমে চলো। নীলা শাওনের দিকে তাকিয়ে থাকতেও পারছে না। নীলা শাওনের হাত ঠেলে নিচের কাঁধ থেকে সরিয়ে দিল। শাওন কপাল কুঁচকে নীলার দিকে তাকালো। শাওন নিজেও রীতিমতো অনেক ভিজে গেছে। নীলার সাথে আজ যা করেছে তার জন্য নীলা কোনো দিন শাওনকে ক্ষমা করবে না, আর নীলা যাবেও না শাওনের সাথে। শাওন নীলার দিকে আবার হাত বাড়াতেই নীলা সরে বসলো। তাই শাওন রেগে বলল, এনাফ অফ ইয়োর ড্রামা। আর বলেই জোর করে নীলাকে কোলে তুলে নিল। শাওনের রুমে নিয়ে এসে নীলাকে সোফার সামনে টি টেবিলে বসালো। তারপর নিচু হয়ে নীলার গলায় হাত দিল। পুরো গা ঠান্ডা হয়ে আছে। শাওন উদ্বিগ্ন হয়ে বলল, ড্যাম ইউ, কত সময় ছিলে এভাবে তুমি? গা বরফ হয়ে গেছে, সব এখনই চেঞ্জ করতে হবে, সব খোলো। নীলা কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। মাথা ঝিম মেরে যাচ্ছে। যখন চোখ খুলল তখন সকাল। অনেকটা রোদ উঠেছে। গায়ে একটা মোটা কম্বল নীলার, তাও এখনও ঠান্ডা লাগছে। হয়তো অল্প জ্বর আছে। ব্যালকনি দিয়ে রোদ এসে রুমের ভেতরে পড়ছে। নীলা সেখান থেকে দৃষ্টি সরিয়ে একটু পাশে তাকালো। নীলার শাড়ি ব্লাউজ সহ সব কিছু ওপরে পড়ে আছে, আর তার একটু পাশে শাওনের ব্লু শার্টটাও নিচে পড়ে আছে। নীলা চোখ বড়সড় করে চিন্তা করলো। তাহলে আমি এখন কি পরে আছি? সাথে সাথে কম্বলের নিচে ডুব দিতেই দেখলো নীলা শুধু একটা শার্ট পরে আছে। এটা অবশ্যই শাওনের, কিন্তু আমি এটা কখন পরলাম? নীলা ফট করে গায়ে কম্বলটা টেনে নিয়ে উঠে বসলো। উনি কাল রাতে আমার আমার শাড়ি, না না না। তখনই দরজায় টোকা পড়ল। নীলার কানে যেন কিছুই যাচ্ছে না, স্তম্ভের মতো বসে রইল। শাওন দরজা খুলে ঢুকলো। শাওন নীলার পাশে এসে দাঁড়িয়ে নীলার কপালে হাত দিল। সাথে সাথে নীলা ছিটকে দূরে সরে গেল আর গায়ে চাদর টেনে দিয়ে বলল, টাচ করবেন না একদম আমাকে। শাওনকে দেখে মনে হলো না যে ও নীলার কথায় পাত্তা দিল। চোখে মুখে কোনো রিয়াকশন নেই। তোমার জ্বর এখন আছে, তাই প্রলাপ বকছো। ব্রেকফাস্ট রেডি, তারপর ওষুধ আছে তোমার। নীলা চাদরের এক কোণা হাতের মুঠোয় চেপে ধরে নিচের দিকে তাকিয়ে বলল, কি করেছেন আপনি আমার সাথে? কি করেছি? শাওন স্বাভাবিকভাবে প্রশ্ন করল। নীলার গা জ্বলে যাচ্ছে শাওনের প্রশ্ন শুনে। নীলার রেগে শাওনের দিকে তাকালো। শাওন নীলার কাছে ঝুঁকে এসে নীলার হাত ধরল। সাথে সাথে নীলা হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, বলেছি না আমাকে ছোবেন না। শাওন তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, যদি বেশি বাচ্চামি করো তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না, বলে রাখলাম। বলেই অন্য হাত দিয়ে নীলার ঘাড়ের উপর থেকে চাদর সরাতে গেল, আর নীলাও সাথে সাথে শাওনের সেই হাত চেপে ধরল। নীলার চোখে মুখে দ্বিধা দেখে শাওন বুঝল যে নীলা চাদরটা রাখতে চাচ্ছে। শাওন নীলাকে ছেড়ে দিয়ে বলল, আমি খাবার এনে নিয়ে আসছি। নীলার চোখ আবার ফ্লোরে পড়ে থাকা কাপড়গুলোর উপর পড়ল। অনেক অসহ্য লাগছে। নীলা দুই হাঁটুর মধ্যে মাথা গুজে রইল। চোখ দিয়ে পানি পড়ে গায়ের চাদরটা ভিজে যাচ্ছে। কাল রাতের কিছু মনে পড়ছে না। কোলে করে এনে আমাকে ওই টেবিলে বসালেন। তারপর 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 কি হলো? শাওন ফিরে এসে একটা বাটি বিছানার পাশে থাকা ছোট্ট ড্রয়ারগুলোর উপরে টেবিল ল্যাম্পের পাশে রাখল। হ্যাভ ইট কুইকলি। শাওন স্বাভাবিকভাবে বলল। নীলা মাথা তুলল না। শাওনের ফোন বেজে উঠল। সোফা থেকে ফোনটা নিয়ে রিসিভ করে বলল, হ্যাঁ সুমনা। তুই ডে অফ নিয়েছিস? ইয়া। কেন, কিছু হয়েছে? না না, সব ঠিক আছে। তাহলে? কাজ আছে আমার, তাই নিয়েছি। তুই তোর কাজ কর। বলেই শাওন ফোন কেটে দিল। নীলা মাথা তুললই না। শাওন বলল, কি সমস্যা তোমার? হ্যাঁ, খেয়ে ওষুধ খেতে বললাম না? শাওন আবার রাগ দেখাচ্ছে নীলার উপর। নীলারও এখন রাগ লাগছে, তাই জেদ করে নীলা মাথা তুলল না। শাওন রেগে বলল, যত সময় আমার পেশেন্স আছে আমার সাথে কথা শোনো, না হলে কিন্তু। নীলা মাথা তুলে শাওনকে থামিয়ে দিয়ে বলল, না হলে কি করবেন? আবার বের করে দেবেন? কি করতে চানটা কি আপনি আমার সাথে? আপনার ইচ্ছে হলো, তাই আমি আর এই রুমের থাকতে পারবো না। আপনার ইচ্ছে হলো তো আমি এই রুমের সোফায়ও থাকতে পারবো না। আবার আপনার অন্য কোনো রুমে যেতে পারবো না। আপনার রান্নাঘরেও যেতে পারবো না।
আর আপনার যখন ইচ্ছা আমার সাথে যা খুশি করবেন। আপনার ইচ্ছে হলো আমাকে বের করে দিলেন, আপনার ইচ্ছে হলো আমাকে জোর করে আবার নিয়ে আসলেন, এখন আপনার ইচ্ছে হলো আমাকে জোর করে খাওয়াবেন। এরপরে কবে আমার গায়ে হাত তুলবেন? নীলার চোখ দিয়ে এখন পানি গড়িয়ে পড়ছে। শাওন শক্ত মুখে নীলার দিকে তাকিয়ে আছে। একই কথা কতবার বলবো আর? নীলা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো শাওনের দিকে।